আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আজকের এই ভিডিওটা একান্তই আমার ব্যক্তিগত অভিমতের উপরে তৈরি করা। এখানে জাস্ট আমরা কিছু রেফারেন্স টানবো। আর একজন সচেতন দর্শক হিসেবে আপনি কি আমার সাথে একমত কিনা সেটা কমেন্টে লিখতে পারেন, তবে অবশ্যই গালাগালি করবেন না, কারণ এটা একটা দণ্ডনীয় অপরাধ। যাই হোক, প্রশ্ন হচ্ছে যে ওসি প্রদীপ দাস, ইন্সপেক্টর লিয়াকত, নন্দদুলাল রক্ষিত, তাদের আসলে আপনারা জানেন যে অলরেডি ওসি প্রদীপ দাস সহ তার স্ত্রী চুমকি, ব্লুটুথ ভাবি, যিনি অলরেডি দুদক মামলার একজন আসামি, তো তাদের কিন্তু ব্যাংকের যে হিসাব নিকাশ আছে বা ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কিন্তু দুদকের মাধ্যমে ফ্রিজিং করা হয়েছে। কোনো ধরনের ট্রানজেকশন, লেনদেন, দৃশ্যত তারা কিছু করতে পারছে না। এটা হচ্ছে নাম্বার ওয়ান। এখন এই যে তাদের যে আইনি প্রক্রিয়াটা চলছে, তাদের জন্য যে বাঘা বাঘা 7 জন উকিল, ইভেন ব্যারিস্টার, এই যে একটা বিশাল একটা শ্রেণী তারা পালছেন, আসলে এই টাকাটার উৎস কোথায়? আপনারা যদি জানেন যে ওসি প্রদীপ দাসকে মুক্ত করার জন্য চট্টগ্রামের একজন বিখ্যাত উকিল আহসানুল হক হেনা সাহেব, আমি ওনার সম্পর্কে অনেক তথ্য পেয়েছি, তারা যথেষ্ট এক্সপেন্সিভ উকিল, হিউজ পরিমাণ তাদের আসলে ফি প্রদান করতে হয়। আর যেহেতু ওসি প্রদীপ দাস একজন হিন্দু মানুষ, ব্যারিস্টার সাইদ সাহেব সম্ভবত হেনা সাহেবের সন্তান, বা হেনা সাহেব, তারা কিন্তু ওসি প্রদীপ দাসের কোনো আত্মীয় স্বজন লাগে না। বাট আমি যতটুকু শুনতে পেরেছি যে তাদের মধ্যে অতীতে একটা ভালো সম্পর্ক ছিল, কারণ পুলিশ অ্যাডভোকেট তারা একই সুতায় কাঁথা। আর যেহেতু হেনা সাহেব একজন পরিচিত মুখ, সো সেই ক্ষেত্রে তিনি প্রদীপ দাসের পক্ষে মামলাটা লড়ছেন। এখানে কোনো বন্ধুত্ব ভালোবাসার বিষয় না, বিষয়টা হচ্ছে ফাইন্যান্সিয়ালি ক্যাশ টাকা। এখন এই যে 7 জন অ্যাডভোকেটকে তারা পালছে এই মুহূর্তে, এই টাকাগুলোর যোগান আসলে কে দিচ্ছে? অ্যাডভোকেটরা তো টাকা ছাড়া কাজ করবে না, প্রতিনিয়ত তাদেরকে পেমেন্ট করতে হচ্ছে। এখন আমার যেটা ধারণা যে এই কাঁচা টাকাগুলোর যোগান আসলে অন্য কেউ দিচ্ছে। এখন এই অন্য কেউ কারা? কারা ওসি প্রদীপ দাস, ইন্সপেক্টর লিয়াকত এবং নন্দদুলাল রক্ষিতকে বাঁচানোর জন্য এতগুলো টাকা খরচ করছেন? আমরা যতটুকু জানি যে দুদকের মাধ্যমে ওসি প্রদীপ দাস তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনার জব্দ করা হয়েছে বা ফ্রিজ করা হয়েছে, কিন্তু ইন্সপেক্টর লিয়াকত, তাকে কিন্তু একটু এখানে সাইড করা হচ্ছে। ইভেন আরও যে আসামিগুলো আছে, টেকনাফ এমন একটা এরিয়া, আপনি যদি আপনার এলাকায় কোনো বন্ধু বান্ধব থাকে শুধু জিজ্ঞেস করবেন যে টেকনাফ এরিয়াতে কেউ যদি 1 বছর একটা চাকরি করে আসে পুলিশের কনস্টেবল বা এসআই পদে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়। ওইখানে গেলেই একটা আলগা ভূতে ধরে সম্ভবত, বা এখন যেটা বুঝতে পারতেছি আবার স্বর্গরাজ্য। সো এখানে যে ইন্সপেক্টর লিয়াকত আছে, ওসি প্রদীপের করা যেই 204টা সম্ভবত ক্রসফায়ার বা আরও এদিক সেদিক হবে, এই যে টোটাল প্রসেসিংগুলোতে ইন্সপেক্টর লিয়াকত কিন্তু একটা হিউজ টাকার মালিক হয়েছে। এটা কিন্তু আসলে একটা মানে কোয়েশ্চেন মার্ক যে ইন্সপেক্টর লিয়াকতের ব্যাংক ট্রানজ্যাকশনকে অফ করা হয়েছে কিনা। আমি যতটুকু জানি অফ করা হয়নি। তাহলে এই টাকা পয়সাগুলো সম্ভবত, অবশ্য তাদের বড় বড় কানেকশন আছে। আবার আমি শুনেছি যে ওসি প্রদীপের যারা ভাই আছেন তারাও কিন্তু খুব টপ লেভেলের বড় বড় সরকারি কর্মকর্তা, হিউজ টাকার মালিক প্রত্যেকেই। সো ওই দিকটা একটু নজরে রাখা দরকার যে আসলে তাদের এই টাকার উৎসটা কোথায়, কারণ মানুষ তো এগুলো জানতে চায়। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে এই ঘটনার অন্যতম একজন সাক্ষী সিফাত, আপনি দেখেন যে সে কিন্তু আসলে ক্রসফায়ারে মেজর সিনহা মারা গেল। আমি এটা খুব মানে ডিপলি থিঙ্কিং করছি যে কক্সবাজারে ক্রসফায়ার হইল, থানার মধ্যে ইনফরমেশনগুলো ডাকাত আসছে, ওয়েল ফাইন, যদি আমরা ইন্সপেক্টর লিয়াকতের বক্তব্য ধরে নেই, একটা বিশাল কোয়েশ্চেন মার্ক এখানে আসে। আর এই মার্কটা আমার একটা কমেন্টের মধ্যে একজন ভাই লিখেছেন, বিষয়টা আমি পরে গভীরভাবে চিন্তা করলাম যে ঠিকই তো, ইনফরমেশন আছে পুলিশের কাছে যে এই গাড়িতে করে 2 জন ডাকাত আসতেছে বা 4 জন ডাকাত আসতেছে, এই একজন আর্মি ড্রেস আপ করা, ওয়েল ফাইন। তাহলে সেইখানে সিফাত যখন সহ ঘটনায় উপস্থিত ছিল, সূত্র অনুযায়ী এই গাড়ির ভিতরে যারা আছে তারা প্রত্যেকেই ডাকাত। এখন আপনি যদি সিফাতের বক্তব্যটা শুনে থাকেন, ভিডিও বক্তব্য, সেইখানে কিন্তু সে একবারের জন্য বলে নাই যে তাদেরকে বের হওয়ার পরে তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়েছিল স্পটে, অথবা তাকে উদ্দেশ্য করে কোনো গুলি চালানো হয়েছিল। সিফাতের বক্তব্য অনুযায়ী সিফাত প্রথমে নেমেছে গাড়ি থেকে যে নামছে প্রথমে, তো তার একটা অন্তত মিনিমাম গুলি করা উচিত, অথবা সাথের একজন ডাকাতকে মেরেই ফেললো, তারা কিন্তু একটা শুট করলো না, মানে করা উচিত ছিল বিষয়টা তা না, কিন্তু সূত্র অনুযায়ী যেহেতু ডাকাত সন্দেহে ইন্সপেক্টর লিয়াকতরা কন্টিনিউ জবানবন্দি দিচ্ছেন, 164 যারা রাষ্ট্রের টাকা নষ্ট হচ্ছে, এই ছাড়া আর কিচ্ছু না,
তো টোটাল ইনভেস্টিগেশন শেষে যেটা আসতেছে যে লিয়াকত ডাকাত মনে করে মারছে, ফাইন, বাবারে ধরলাম, তুমি ডাকাত মনে করে মারছো। সিফাতের সাথে তোমার আসলে কোন ধরনের মানে সমস্যা ছিল বা ছিল না যে সিফাত একটা এখানে কোনো টাচ করা হইল না তারে? এই জায়গাটা থেকেই তো একটা প্রশ্ন আমার মনে হয় যে যারা আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত করেন, আমাদের সাধারণ মাথা, ছোটখাটো মাথা, এতটা ডিপলি না, বাট আপনারা ক্রাইম নিয়ে কাজ করেন, এই পয়েন্টগুলো একটু নোট করা দরকার। যে সিফাত আসলে কোনো আহত হইল না, তাকে গুলি করা হলো না। অনেক সময় থাকে যে দুইজন ডাকাত তার অন্তত একটা গুলি করছে, শরীরে কোথাও বিঁধছে বা গাছ হয়ে গেছে বা তার পায়ে লাগছে, অথবা মেজর সিনহার মৃত্যুর পরে সিফাতকে হাত পা বেঁধে কেন পাশে রাখা হইলো, তাকে ওইখানে ডাকাত সম্পর্কে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কোথায় গিয়েছো, কোথায় ডাকাতি করেছো, এই ধরনের কোনো প্রশ্নই কিন্তু আসে নাই। তাহলে সেখান থেকে এই বিষয়টা তো শতভাগ একটা পয়েন্ট হচ্ছে যে সম্ভবত মেজর সিনহা আসলে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার, এটা একদম শতভাগ প্রমাণ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত, এমন না যে ভাই আইন শৃঙ্খলা বাহিনী কি প্রমাণ করতেছে সেটা, তারা তো আসলে ইনভেস্টিগেশন করছে, সূত্র এভিডেন্স নিয়ে কাজ করছে। বাট আমরা যারা, মানে আমি ব্যক্তিগতভাবে এতগুলো নিউজ করার পরে আমার পার্সোনালি বিষয়গুলো মাথায় কাজ করে যে আসলে সিনহা হত্যাকাণ্ডের বিষয়টাতে আর কি আছে, মানে কোথায় প্যাচটা লাগছে। যখন দেখতেছি কন্টিনিউ যে পুলিশের এজাহারের যেই বক্তব্য সেটাকেই নন্দদুলাল, প্রদীপ দাস, লিয়াকত তারা দৌড়াচ্ছে, বাট এপিবিএন এর যারা সদস্য আছে, যারা পুলিশের এজাহারের সাক্ষী আছে, তাদের বক্তব্যগুলো ভিন্ন, নন্দদুলাল রক্ষিতের বক্তব্য সামান্য ভিন্ন, কিন্তু ওসি প্রদীপ দাস, লিয়াকত তারা একটা রুলসে হাঁটছে। এখন এই রুলসটা তো তাদের খিলাফে যায়। বিশেষ করে লিয়াকতের বক্তব্য, সে তো সরাসরি হত্যা করছে। এখন সে যদি সত্যবাদী হয় তাহলে প্রশ্নটা হচ্ছে যে সিফাতকে আসলে কেন সেখানে কোনোভাবেই টাচ করা হলো না। এটা অবশ্যই একটা পয়েন্ট ব্যাপার। আমরা এটা চাচ্ছি না যে সিফাতের গুলি করা উচিত ছিল বিষয়টা তা না, কিন্তু সূত্র অনুযায়ী বা তাকে অ্যারেস্ট করার পরেও সেখানে তার কাছ থেকে ডাকাতির ব্যাপারে কোনো তথ্য জানতে চাওয়া হয় না। তার যে প্রথম ভিডিও বক্তব্যটা ছিল সেইখানে আমি যতটুকু শুনেছি বা আপনারা নিশ্চয়ই শুনেছেন, বা বিভিন্ন সময় তদন্ত কমিটি থেকে যে রিপোর্টগুলো আসছে সেখানে কিন্তু এই ধরনের কোনো বক্তব্য উঠে আসছে না। তার মানে এটা তো শতভাগ যে পরিকল্পিত একটা হত্যাকাণ্ড বোঝাই যায়, কিন্তু সেটা নিশ্চয়ই আমরা বিশ্বাস করি আরও সময় আছে। বা ওসি প্রদীপ দাসের যে স্বীকারোক্তিমূলক বক্তব্য সেটাও হয়তো র্যাবের তদন্ত কমিটি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তদন্ত কমিটি আছে তারা আমাদের সামনে নিয়ে আসবে। ইভেন আমরা দিন শেষে আসলে জানতে চাই। আমাদের এই পয়েন্টগুলো জাস্ট হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যারা কাজ করছেন ফিল্ডে তাদেরকে গরিবের পক্ষ থেকে সামান্য আইডিয়া দিয়ে দেওয়া। অবশ্য অনেকে বলবে যে তোমার তো মাথা ঘামাইতে কইছে কি, কিন্তু আসলে আমরা চাই যে এই অন্যায়টার একটা সত্যিকারের শাস্তি হোক। যদি ডাকাতি হইতো তাহলে সিফাতকে কেন টাচ করা হলো না? অন্তত মিনিমাম তো গুলি না করুক, দুইটা বাড়ি টাড়ি তো দিত, অথবা তাকে সেইখানে, মানে একটু কেন এলোমেলো না বিষয়গুলা? তো এটা হয়তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে। বাট আমি বিশ্বাস করি যে দিন শেষে সত্যটা সামনে আসবে, মিথ্যা মিথ্যাই হয়ে যাবে। সিফাতকে প্রয়োজনে এই ব্যাপারটা একটু জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, তারপরে হয়তো বিষয়গুলোর আরো ফাইনাল সলিউশন আসবে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এগুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত। যা আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত কমিটিকে বা তদন্ত কার্যক্রমকে ব্যাহত করার উদ্দেশ্য নয়, জাস্ট ব্যক্তিগত অভিমত দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।